গিনির কুকিরটি হাতে নাতে ধরল গীতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেহেককে ফোন করেছে অঙ্কিত আর বলে, মেহেক আমি তোমাকে খুব মিস করছি, তুমি কি সেটা জানো? মেহেক তখন বলে, সে তো আমিও মিস করছি, কিন্তু কি করব বলো, এমন একটা সিচুয়েশন যে চাইলেও কিছু করা যাবে না। এরপরে অঙ্কিত বলে, তুমি আমাকে সত্যি মিস করছো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। এই বলেই ফোনটা কেটে দেয় আর পাইপ বেয়ে বেয়ে ওপরে চলে যায়। তখনই মেহেক তো অঙ্কিতকে দেখে পুরোই অবাক আর বলে, অঙ্কিত তুমি এইভাবে এতটা রিস্ক নিয়ে এসেছো? অঙ্কিত বলে, তাতে কি হয়েছে, তোমার জন্য এইটুকু রিস্ক তো আমি নিতেই পারি, আর তুমি যে আমার জন্য কত রিস্ক নিচ্ছ সেই বেলা। এরপরে যখন অঙ্কিত মেহেককে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই চলে এসেছে কৃপান। কৃপানকে দেখার পরেই তাড়াতাড়ি করে মেহেক অঙ্কিতকে কম্বলের নিচে শুইয়ে দেয় আর মেহেক সেখান থেকে সরে পড়ে। কৃপান বলে, আরে মেহেক তুমি ঘুমাচ্ছ? এই বলেই মেহেককে জড়িয়ে ধরতে চায় আর বলে, এত হেলদি হয়ে গেলে কবে তুমি? তুমি তো এত হেলদি ছিলে না। এরপরেই মেহেক ভাবে, সর্বনাশ, শেষে এইভাবে ধরা পড়ে যাব, না না কিছু একটা করতেই হবে। আর সেই জন্যই গীতাকে ফোন করে আর বলে, গীতা বৌদি অঙ্কিত আমার সাথে দেখা করতে এসে এখন পুরোই ফেসে গেছে। কৃপান আমাকে ভেবে অঙ্কিতকে জড়িয়ে ধরছে। এরপরে গীতা তো ভয় পেয়ে যায় আর বলে, কি বলছোটা কি মেহেক, এতদিন ধরে তাহলে যা যা প্ল্যান করেছিলাম সবটাই তো শেষ হয়ে যাচ্ছে, কি করব? মেহেক তখন বলে, কিছু একটা করো, ওকে ফোন করো। গীতা ফোন করেছে কৃপানকে আর বলে, কৃপান তোমার সাথে আমার কিছু কথা আছে। কৃপান বলে, হ্যাঁ বলুন না। গীতা তখন বলে, কথাটা হলো তোমাদের দিদাকমন নিয়ে আর হানিমুন নিয়ে। বলছি তোমার বাবা মা আশেপাশে আছে? থাকলে একজনকে অন্তত ফোনটা দাও। কৃপান বলে, হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। এরপরে কৃপান বলে, মেহেক আমি এক্ষুনি আসছি। তারপরে যখন কৃপান ঘর থেকে বেরিয়ে যায় দরজার ছিটকিনিটা আটকে দেয় মেহেক আর বলে, অঙ্কিত জোম বাচ্চা বেঁচে গেছো, তাড়াতাড়ি করে বাইরে এসো। সর্বনাশটা আজকে ভালোই হচ্ছিল, এখান থেকে এবারে যাও, গীতা বৌদি বাঁচিয়ে দিয়েছে আমাদেরকে। তখনই অঙ্কিত বলে, তোমাকে ছাড়া একদমই থাকতে ইচ্ছা করছে না জানো তো, তবুও তুমি যখন বলছো যেতে তো হবেই। এরপর অঙ্কিত চলে যায় আর অন্যদিকে কৃপান কথা বলতে থাকে তার মায়ের সাথে আর বলে, এই নাও মা, গীতা বৌদি তোমার সাথে কথা বলবে। তখন ভজন মিত্তির বলে, দেখুন আবার কি বলবে। এরপরে কৃপান বলে, এই যে ভজন মিত্তির, ওকালতি ছেড়ে আমাদের বাড়িতে সবসময় পড়ে থাকেন কেন? হ্যাঁ। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোনটা ধরিয়ে দিয়েছে গীতা আর বলে, নিন বাবা এবারে কথা বলুন। অগ্নিজিৎ মুখার্জি আর রতি দেবী কথা বলতে শুরু করেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আসলে আমি চাইছি আমার মেয়ের সাথে আপনার ছেলের হানিমুনটা হয়ে যাক, তা বলছি দীঘা পুরীতে পাঠাবো। তখনই রতি দেবী বলে, দীঘা আর পুরী? কৃপান বলে, না 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 না, দীঘা পুরী যাব না, ফোনটা আমায় দাও তো। বলেই ফোনটা নিজে নিয়ে কথা বলতে শুরু করে আর বলে, আমি দীঘা পুরী যাব না বাবা, আমি থাইল্যান্ড যাব। আর এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ ভালো তো, যাও তাহলে ঘুরে এসো, আর দিরাগমনে কিন্তু অবশ্যই আসতে ভুলো না। কৃপান বলে, না না অবশ্যই আমি যাব। আর জানেন তো আপনার মেয়ে হঠাৎ করে খুব হেলদি হয়ে গেছে। আর এটা শোনার পরেই গীতা রীতিমতো হাসতে শুরু করে। ফোন তো কেটে দেয় অগ্নিজিৎ মুখার্জি আর বলে, অনেক বড় রিস্ক নিয়েছো তোমরা, জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে এইটুকু আশা করতে পারি সব ভালোই হবে। তার মধ্যেই ফোন করেছে গীতাকে একজন আর বলে দেয় বিমান সেন অন্যভাবে একটা কেস ফাইল করছে। আর এটা শোনার পর তো গীতা ভয় পেয়ে গেছে। গীতা নিজের ঘরে গিয়ে দেখে গিনি ঘরে এসে সমস্ত জিনিস তছনছ করছে। আর এটা দেখার পর গীতা বলে, কি ব্যাপার দিদি, তুই আমার ঘরে এসে এগুলো কি করছিস? গিনি তখন বলে, এমনি ঘরটা পরিষ্কার করছিলাম আর কি। গীতা বলে, এখানে আমি ছবিগুলো রেখেছিলাম সেগুলো কোথায়? তুই এই ছবিগুলো কোথায় সরিয়েছিস বল। গীতা তখন জিজ্ঞেস করাতে গিনি বলে, তোর এই ছবি ফবি সম্পর্কে আমি কিছু জানি না, কেন এইভাবে আমাকে দোষারোপ করছিস গীতা? গীতা বলে, আমি জানি তুই এই কাজগুলো করেছিস, তুই ছাড়া অন্য কে করবে? হ্যাঁ শোন দিদি, যেটা করছিস না সেটা অন্যায় করছিস, দয়া করে এই অন্যায়টা আর করিস না, তুই কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি এসে বলে, কি হয়েছে গীতা? গীতা বলে, দেখুন না বাবা, ওই ছবিগুলো আমি এখানেই রেখেছিলাম, ছবিগুলো এখানে নেই, ও ছাড়া এই ছবিগুলো আর কে সরাতে পারে, ওই এই কাজটা করেছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, গিনি ছবিগুলো দিয়ে দাও। গিনি বলে, আপনিও আমার সাথে এতটা খারাপ ব্যবহার করছেন বাবা? আপনি তো দেখছি গীতা বলতে একেবারে অজ্ঞান হয়ে গেছেন, যা করছেন সেটা কিন্তু ভালো করছেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, যা করেছি ভুল কিছু করেছি বলেও অন্তত আমার মনে হচ্ছে না।
এরপরেই গীতা বুঝতে পেরে যায় গিনি কোনো ষড়যন্ত্র করছে, ধীমান সেনের সাথেই কোনো ষড়যন্ত্র করছে গিনি, এটা বুঝে গেছিল গীতা। গীতা তখন বলে, দিদি একটা কথা জানিস তো, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনেই সমান অপরাধী। তাই আমি কিন্তু অন্যায় সহ্য করব না। তুই যদি কোনো অন্যায় করিস তোকে কিন্তু আমি কোর্ট পর্যন্ত নিয়ে যাবই, কথাটা তোকে বলে দিলাম। গিনি তখন বলে, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? তোর যা ইচ্ছা তুই করতে পারিস, তাতে আমার কিছু যায় আসে না। এর মধ্যেই গিনি তো চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হয়েছে গীতা, তোমাকে এত টেন্স লাগছে? গীতা তখন বলে, বাবা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ওই ছবিগুলো ধীমান সেনের হাতে পৌঁছে গেছে, তার জন্যই ধীমান সেন এতটা বেশি পরিমাণে উঠে পড়ে লেগেছে আমাকে এই কেসটা থেকে সরানোর জন্য। কিন্তু উনি ভুলে গেছে যে আমি যেমন সব কিছু করতে পারি আবার সব কিছু ভেঙে দিতেও পারি। তখনই গীতাকে ফোন করেছে বস্তি থেকে আর বলে যে একটা খবর ছিল গীতা, আমাদের বস্তি উচ্ছেদ করতে চাইছে ধীমান সেন, আর এর সব কিছুর পেছনে রয়েছে গিনি। তোর দিদি যে এত বড় সর্বনাশ করতে পারে আমাদের, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গীতা তখন বলে, কি বলছো? আমার মনে হয় তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তখনই স্টেফনিদা বলে, কোনো ভুল হচ্ছে না, যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। তুই হয়তো বিশ্বাস করতে পারছিস না, তবে এটাই সত্যি। ধীমান সেন যদি আমাদের বস্তি উঠিয়ে দেয় তবে আমরা কোথায় যাবো রে গীতা? গীতা তখন বলে, এরকম কিছু হবে না, তুমি এত ভেবো না তো, আমরা তো আছি, দেখছি কিছু একটা করা যায় কিনা। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি হয়েছে? গীতা বলে, দিদি ধীমান সেনের সাথে হাত মিলিয়ে আমাদের বস্তি উচ্ছেদ করার চেষ্টা করছি, কিন্তু ওকে যে আমি এটা কোনোভাবেই করতে দেব না। অগ্নিজিৎ মুখার্জি বলে, গিনি এতটা মরিয়া হয়ে উঠেছে? গিনি তো সবটাই শুনতে পায় আর বলে, তোকে এবারে আমি আর জিততে দেব না রে গীতা, অনেকবার তুই আমাকে হারিয়েছিস, তোর জন্য আমি আমার স্বামীর কাছ থেকেও দূরে চলে গেছি, স্বামীর ভালোবাসা পাইনি, সংসারটাও করতে পারছি না, শুধুমাত্র এই সব কিছুর জন্য দায়ী তুই, তাই তোকে আমি ক্ষমা করব না। এর মধ্যেই গীতা কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তখনই কিছু গুন্ডা বেরিয়ে পড়েছে গীতাকে মারার জন্য আর গীতার কাছ থেকে ব্যাগটা উদ্ধার করার জন্য। ওই ব্যাগে এমন কিছু আছে যেটা ভজন মিত্তিরের চাই, সেই জন্য ভজন মিত্তির গুন্ডাদেরকে পাঠিয়েছিল। এরপর গীতা তো সেই গুন্ডাগুলোকে বেধড়ক মার মারতে শুরু করে আর নিজের ব্যাগটা উদ্ধার করে নেয়। জিজ্ঞেস করে গুন্ডাগুলোর কাছে বলকে পাঠিয়েছে। তখনই ভজন মিত্তির ফোন করেছে। গীতা ফোনটা ধরে বলে, এই যে ভজন মিত্তির, ব্যাগ আমার কাছেই আছে, ওরা ব্যাগ উদ্ধার করতে পারেনি, তুমি এরকম পেছন থেকে ছুরি না মেরে সামনে থেকে আসো, দেখি তোমাকে কি করতে পারি। এরপরেই ভজন মিত্তির বুঝে যায় গীতাকে জব্দ করা এতটাও সহজ ব্যাপার নয়। গীতার কাছে বারবার করে হেরে যাচ্ছে ভজন মিত্তির, কিন্তু তবুও হাল ছাড়ছে না। অন্যদিকে গীতা বলে, অগ্নিজিৎ মুখার্জির গায়ে, মেহেকের গায়ে আমি একটা আঁচও আসতে দেব না, আর একইভাবে আমি আমার বস্তিবাসীকেও বাঁচাবো, তাদেরও কোনো ক্ষতি হতে দেব না।